স্বাগত। রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা আতঙ্ক অনেকটা কেটে গেলেও নতুন আতঙ্ক এখন নিত্যপণ্যের দাম ঘিরে। যে সময়ে আয় কমেছে প্রায় সব শ্রেণী পেশার মানুষের, তখন নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। নিম্ন কিংবা মধ্যবিত্ত মানুষের বেশিরভাগেরই এখন চলতে হচ্ছে ধার দেনায়। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণের সাথে ক্ষুদ্র ঋণ দিয়ে কম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। রাজধানীর অলিগলিতে দুধ বিক্রি করে সংসার চালান মোহাম্মদ চান মিয়া। করোনা মহামারীর ধাক্কায় বিক্রি কমেছে তার, অর্ধেকই নেমেছে আয়। তবে তার পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বাড়ায় খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে কোথায় গিয়ে দাঁড়াবেন তার পথ খুঁজে পাচ্ছেন না তিনি। 1 কেজি আলু কিনতে গেলে লাগে 50 টাকা। আগের মনে হয় আয় নাই, করোনা আসছে প্রত্যেক আয় তো সবাই এমনি কম, কিন্তু ব্যয় তো আর কমাইতে পারতেছি না। কিছুদিন দেখলাম গাড়ি দিয়ে পেঁয়াজ বেচলো 30 টাকা কেজি, 2 দিন বেচতে আর বেচা না। তো সরকার তো আসলে আশ্বাস দেয় কিন্তু কোনো কাজ হয় না। শুধু চান মিয়া নয়, সরকারি হিসেবেই এমন অস্বস্তিতে এখন দেশের প্রায় 4 কোটি নিম্নআয়ের মানুষ। করোনা মহামারী যাদেরকে ফেলেছে চরম অনিশ্চয়তায়, জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকার চেষ্টারত মানুষগুলোর জন্য মরার উপর খাড়ার ঘা নিয়ে এসেছে নিত্যপণ্যের বাড়তি দাম। আমার কষ্টটা আমি পাচ্ছি, আমি 5 টাকা বেতন পাই আর 60 টাকা আমার খরচ হয়, তা আমার 2 টাকা তো গ্যাপ থাকে। প্রতি মাসে আমার গ্যাপ থাকে, প্রতি মাসে 2000, 3000, 4000 টাকা গ্যাপ থাকে। আমার স্যালারি চাইতেও গ্যাপ থাকে, আমি কিভাবে চলবো? রাজধানীর রাজপথে গাড়ির চাকা ঘুরছে স্বাভাবিক নিয়মেই, কেটে যাচ্ছে সময়ও। মানুষের চলাফেরা দেখেও বোঝার উপায় নেই কতটা অস্বস্তিতে তারা। তবে আয় ব্যয়ের সমীকরণ কে মেলাবে তাদের? যে পরিমাণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি এর সাথে তাল মিলে চলতে আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। বেতন কমে গেছে যার কারণে, এবং তারপরেও আবার দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বা বৃদ্ধি এর কারণে আমরা পারতেছি না। করোনার পর স্বাস্থ্য খাতেও ব্যয় বেড়েছে সাধারণ মানুষের। বাধ্য হয়ে অনেকে ছেড়েছেন শহর। বিআইডিএস এর গবেষক ডক্টর নাজনীনের মতে জরুরিভাবে ক্ষুদ্র ঋণ দিতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের। একদিকে আয়ের সংস্থান কম, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই উভয়ে মিলে শ্রমজীবী মানুষ পড়েছেন সংকটে। 5,000, 10,000, 20,000 এরকম টাকা খুব অল্প সময়ের জন্য ঋণের ক্ষেত্রে কোনো ব্যবস্থায় যেতে পারি কিনা, সেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হোক কিংবা 2-1টি ব্যাংক কিন্তু ইতোমধ্যে অতি অল্প ঋণের জন্য তাদের আলাদা করে একটা ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থান করার উপর জোর দিচ্ছেন গবেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চলতি সপ্তাহের মধ্যে আলু কিনে 25 টাকা দরে বিক্রি করবে টিসিবি। আর সরকার নির্ধারিত 30 টাকা দরে খুচরা পর্যায়ে আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের, এমন নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক এবং আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, বাজারে এবার কঠোর তদারকি চলবে। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। কিছুদিন ধরে সবজির বাজারে আগুন, সবকিছুর দাম নাগালের বাইরে। আলুর দামও অস্বাভাবিক বেড়েছে। বন্যার কারণে ফসলহানি আর সবজি উৎপাদন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি সরকার ও ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় কোল্ড স্টোরেজ মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। ঘণ্টাখানেক ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটা বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়। 23 টাকা কেজি দরে কোল্ড স্টোরেজে বিক্রি হবে, 25 টাকা পাইকারি বাজারে এবং 30 টাকা কেজি খুচরা বাজারে। আমরা খুব শক্তভাবে যে প্রাইসটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে কার্যকর করতে চাই। এই সপ্তাহের মধ্যে শেষের দিকে টিসিবি আলু নিয়ে বাজারে নামবে, সেটার দামও আমরা 25 টাকায় বিক্রি করব। সরকারের বেঁধে দেয়া মূল্য নিয়ে আপত্তি আছে ব্যবসায়ীদের, যদিও স্বীকার করছেন আলুর বর্তমান দাম অস্বাভাবিক। এটা বিক্রি হওয়া উচিত 35 থেকে 40 টাকা। কৃষক যাতে আগামীতে আলু চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, ব্যবসায়ীরা যেন আলু রাখতে উৎসাহিত হয়, এই বিষয়টা নিয়ে সার্বিক বিবেচনা করবে, এইটাই আশা করি আর কি। 23 টাকা যেটা রেটটা দিচ্ছে, এটা তো লাভ হচ্ছে না। তবে বাজারের বাস্তবতায় ব্যবসায়ীদের আপত্তি প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সেটা আগামী 2 দিনের মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে কথা বলবেন তারা, বলে ওইখানে যদি কোনো কারেকশন দরকার পড়ে, যদি দুই পক্ষই সহমত পোষণ করে যে না, দেয়ার শুড বি স্কোপ ফর কনসিডারেশন,
সেটা দিলে আমরা তখন যদি আমাদের কাগজ পাঠাই তাহলে সেটা আমরাও কালেক্ট করব। বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলে সংকট কেটে যাবে বলে আশা বাণিজ্য মন্ত্রীর। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। অব্যাহত রয়েছে ভোটের প্রতি ভোটারদের অনীহা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনেও মিলেছে সে চিত্র। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কম ভোট পড়ার হার হতাশা ও দুঃখজনক। তাদের মতে নির্বাচন ও নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার কারণে ভোটাররা ভোট দানে বিরত থাকছেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। 2018 জাতীয় নির্বাচনের পর থেকে প্রায় সব নির্বাচন ও উপনির্বাচনে ভোটার উপস্থিতি নগণ্য। ঢাকা 5 ও নওগাঁ 6-2 আসনের উপনির্বাচনে ভোটের চিত্র ছিল প্রায় একই রকম। প্রায় ভোটার শূন্য ছিল ঢাকা 5 আসনের উপনির্বাচন। সেই তুলনায় নওগাঁয় ভোটের উপস্থিতি ছিল কিছুটা বেশি। এখন বাজে হচ্ছে আপনার 11টা 23, মানে 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আমি ভোটার পাইছি একজন। অথচ 2 আসনেই 2 প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণ করেছে। 2 আসনের উপনির্বাচনে মোট 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করলেও এত কম ভোট পড়ার হারকে দুঃখজনক বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন তারা। নির্বাচন কমিশনের উপর আস্থা নেই, নির্বাচনের উপর আস্থা নেই। ভোটের মাধ্যমে তো জনগণের সম্মতি প্রতিষ্ঠিত হওয়ার কথা। গণতন্ত্র হলো জনগণের সম্মতির শাসন, কিন্তু মানুষ যখন ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলে গণতন্ত্র কার্যকর হয় না। তো এটা আমাদের এই নির্বাচন কমিশনের দায়ী এই অবস্থা সৃষ্টি করার জন্য। মানুষের মনে আস্থাহীনতা বিরাজ করছে, এই 10% এটাই প্রমাণ করে নির্বাচন কমিশন তার আস্থার জায়গায় নেই। মানুষ বিশ্বাস করে না যে তার অধীনে একটা ভালো নির্বাচন হবে। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে না পারলে ভোট পড়ার হার বাড়বে না। একই সঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে সাজাতে নির্বাচন কমিশনকেই মূল ভূমিকা পালন করতে হবে। স্ট্র্যাটেজিটা একটু দীর্ঘমেয়াদী হতে হবে। আপনার কমিশনকে আবার ঢালাওভাবে গুছানো, কমিশনকে আবার ট্র্যাকে আনা, আমাদের কনস্টিটিউশনাল যে জায়গাগুলো দুর্বল হয়ে গেছে সেই জায়গাগুলোতে কমিটমেন্ট তৈরি করা। ভোটের ওপর আস্থা বাড়াতে রাজনৈতিক দলগুলোকেও কাজ করতে হবে বলে জানান নির্বাচন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোটারদের আগ্রহ না থাকা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নামমাত্র অংশ নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের বিপরীতে পুনর্নির্বাচন দাবি করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব। নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে, এটাই হলো তাদের টার্গেট। আগামী 19 অক্টোবর 2020 সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং 20 অক্টোবর 2020 মঙ্গলবার থানা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি দেওয়া হলো। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানালেন রায়হানের মা। রোববার সংবাদ সম্মেলনে এই হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করা হয়। মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন রায়হানের স্বজন ও এলাকাবাসী। সৈয়দ রাসেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে রেড অ্যালার্ট জারি আছে, মাঠে কাজ করছে একাধিক টিম। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ ও র্যাব এক প্রকার হন্যে হয়ে খুঁজছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। তার লাপাত্তা হওয়াই এখন রায়হান হত্যা মামলায় সবচেয়ে আলোচিত বিষয়। রোববার সিলেটের আখালিয়ায় সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে সেই আকবরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানালেন রায়হানের মা। এ সময় 72 ঘন্টার মধ্যে আকবর ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের আলটিমেটাম দেন তিনি। আমার কাছে আর যুগ মনে হচ্ছে, আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন পর্যন্ত যে 4 জন সাসপেন্ড করছেন তারা, এই 4 জনকে তারা তাদের কাছে এখনো রেখে জামাই আদর করতেছেন। এখন পর্যন্ত তারা কোর্টের মাধ্যমে আদালতে দেন না, এখনো কেন তারা রিমান্ডে আনেন না। এছাড়া এই হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এলাকাবাসী ও স্বজনরা। রায়হানের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে,
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা ইতিমধ্যে সিলেট মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। গেল 10 অক্টোবর রাতে রায়হান উদ্দিনকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা। সে রাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে ফাঁড়িতেই তার মৃত্যু হয় বলে শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসাতুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ সহ 4 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রোববার গৌরীপুরে দিনভর মিছিল, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে নিহত শুভ্র সমর্থকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে গৌরীপুর পৌর এলাকায়। রোববার দিনভর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘটনার সাথে জড়িতদের বাড়িঘরে হামলা চালায়। আজকে জনবিচ্ছিন্ন জামাত, বিএনপি এইভাবেই আমাদের পরিচ্ছন্ন নেতাকর্মীদেরকে হত্যা করে যাচ্ছে। শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, কিন্তু কারা আওয়ামী লীগের গাপটে মারা, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী গাপটে মারা, যারা আওয়ামী লীগের ক্ষতিগ্রস্তি চাই। পরিবারের সদস্যদের দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শুভ্রকে হত্যা করা হয়েছে। আমার স্বামী কোনো বিএনপির ফ্যামিলির সন্তান না, আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান। এই আওয়ামী লীগের জন্য জীবন দিছে, আমি তার বিচার চাই। এটা রবিকে আরো আগের থেকেই করতেছে। আমার ছেলের মারে লাইন লেগে, আমার ছেলে মেয়র নির্বাচন করলে সে হাসপাতাল থাকতো না। পুলিশ বলছে এ ঘটনায় আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পরপরই আমরা পুলিশের অভিযান পরিচালনা করি, প্রধান আসামি সহ 4 জন আসামিকে গ্রেফতার করি। শনিবার রাতে সন্ত্রাসীদের হামলায় মারা যান মাসুদুর রহমান শুভ্র। রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতিতে স্কুল খোলার আগ পর্যন্ত শিশুদের ঘরে বসেই লেখাপড়া এবং খেলাধুলায় ব্যস্ত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি করোনা মোকাবেলায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও শিশু সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের 56তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। ফুল হয়ে ফোটার আগে কুড়িতেই ঝরে পড়া এক শিশুর নাম শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই। ঘাতকদের নির্মম বুলেটে শহীদ এ ভাইয়ের জন্মদিনে তাকে স্মরণ করতে গিয়ে বাষ্পরুদ্ধ হয়ে পড়েন শেখ হাসিনা। একটি ফুল কুড়িতেই শেষ হয়ে যায় আর তা ফুটতে পারেনি। শিশুকাল থেকেই বাবার সান্নিধ্য না পাওয়া রাসেলের প্রতি পরিবারের সবার মমতা ছিল একটু বেশি। উল্লেখ করেন বড় বোন শেখ হাসিনা। বলেন, ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে কাজ করার আগ্রহ ছিল রাসেলের। যখন আমরা গ্রামে বেড়াতে যেতাম, গ্রামের যত ছোট ছোট শিশু তার বয়সী সবাইকে সে একত্রিত করত এবং তাদেরকে দিয়ে সে প্যারেড করাতো। আর শুধু প্যারেড করে খালি হাতে ফেরাতো না, তার হাতে আমার চাচা, বিশেষ করে শেখ আবুল হাসান, উনি ওকে টাকা দিত, সবাইকে 1 টাকা করে একটা বান্ডিল দিত। সেই প্রত্যেকে যারা প্যারেড করতো তাকে সে টাকা দিত আর তাদের জন্য কাপড় চোপড় কিনে দিতে হতো। স্মৃতিচারণের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে চলমান করোনা প্রসঙ্গ। মহামারীতে শিশুদের নিরাপদে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যেগুলো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যার কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ রাসেলের মুরাল এবং স্মৃতির পাতায় শেখ রাসেল গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ বিতরণ করেন তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনায় দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ মৃত্যু গেল 5 মাসের মধ্যে সর্বনিম্ন। আর এ পর্যন্ত মোট প্রাণহানি 5660।
24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,866টি। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,274। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,88,569। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,674 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,03,972 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। স্বাধীনতার 50 বছর পূর্তিতে আগামী বছরের 17 বা 26 মার্চ বাংলাদেশ সফরে আসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর সাধারণ মানুষের কথা বিবেচনা করে সড়ক ও রেলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 50 বছর পূর্তি উৎসব, সেখানে আবার দুটো বড় ডেট আমাদের, 17 মার্চ 2021 এবং 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো তখন উই নিড আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে চাই আমরা বাংলাদেশে আসতে। থাকার জন্য পাকা দালান ঘর আলোকিত করতে সৌর বিদ্যুৎ, চুলা জ্বালাতে বায়োগ্যাস, আরও আছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এমনকি মোবাইল নেটওয়ার্কও। সব মিলিয়ে জীবন ধারণের আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর। রোহিঙ্গাদের জন্য পরিকল্পিত এই আশ্রয়ন প্রকল্প নিয়ে শেখ জালালের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এক চরের বুক জুড়ে গাঢ় সবুজের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে লাল ও সাদা রঙের দালানগুলো, যার আঙিনা জুড়ে এখন নীরব অপেক্ষা, জানালায় নতুন সূর্যের উকিঝুঁকি। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা হয়েছে এই ঘরবাড়ি। এর জন্য প্রকল্পটিতে খরচ হয়েছে প্রায় 3,095 কোটি টাকা। এক রুমে 4 জনের থাকার মতো দোতলা বেড, এমন 16টি রুম, নারী পুরুষের জন্য আলাদা গোসলখানা, টয়লেট ও রান্নাঘর নিয়ে বানানো হয়েছে এক একটি বাড়ি। আর এমন 12টি বাড়ি নিয়ে এক একটি পাড়া বা ক্লাস্টার। পুরো প্রকল্পে মোট 120টি ক্লাস্টার, প্রতিটি ক্লাস্টারে একটি করে 4তলা সাইক্লোন সেন্টার। এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে পাকা রাস্তাঘাট, রাস্তার পাশেই চোখে পড়ছে অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম এবং সারি সারি সৌর বিদ্যুতের খুঁটি। 2টি 4তলা ভবন রাখা হয়েছে 20 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য। রোহিঙ্গা শিশুদের শিক্ষা দীক্ষায় রাখা হয়েছে 2টি 4তলা স্কুল, 3টি 4তলা মসজিদ, 2টি এতিমখানা ও একটি ডে কেয়ার সেন্টার। 1 লক্ষ রোহিঙ্গার 3 মাসের খাদ্য মজুত রাখা যাবে এখানে তৈরি 4টি ওয়্যার হাউসে। একটি শীততাপ নিয়ন্ত্রিত ভবন তৈরি হয়েছে জাতিসংঘ প্রতিনিধিদের অফিস ও বাসস্থানের জন্য। ভিআইপি দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে একটি নান্দনিক ডুপ্লেক্স ভবন। প্রকল্প পরিচালক জানান 13,000 একর আয়তনের এই বিশাল চরের মাত্র 700 একর জমির চারপাশে বাঁধ দিয়ে 432 একরের উপর প্রকল্পটি নির্মিত হয়েছে। আরও 932 একর ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য রাখা হয়েছে, যেখানে চাইলে 10 লাখ রোহিঙ্গাকেও স্থানান্তর করা সম্ভব। বর্ধিত প্রকল্পের মধ্যে আমাদের একটা বাইরে একটা স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে আপনার অলমোস্ট 3 স্টারের কনসেপ্টের সুইমিং পুল সহ একটা স্থাপনা তৈরি করার পরিকল্পনা আছে। বাট যদি ইউএন আসা শুরু করে তখন আমরা কাজটা শুরু করব। কক্সবাজারের পাহাড়কে একটু স্বস্তি দিতে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরুর উপরই নির্ভর করছে এই প্রকল্পের সাফল্য। থাকার জন্য পাকা দালান থেকে শুরু করে জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত ভাসানচর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গারা এখানে আসলে কক্সবাজারের চেয়ে আরও কয়েক গুণ সুযোগ সুবিধা নিয়েই এখানে বসবাস করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে যত দ্রুত সম্ভব তাদেরকে এখানে স্থানান্তর করতে চায় বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। আগামী নভেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সব ঝুলন্ত তার সেবাদাতারা নিজ উদ্যোগে অপসারিত করবেন, এমন সমঝোতায় আপাতত তার কাটার অভিযান স্থগিত করা হয়েছে। রোববার ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে আইএসপিএবি ও কোয়াবের প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত হয়। আর সোমবার থেকে পাইলট প্রকল্প হিসেবে ধানমন্ডি থেকে ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেয়ার কার্যক্রম শুরু হবে।
বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুলন্ত তার কাটার অভিযানের প্রতিবাদে 18 অক্টোবর থেকে ইন্টারনেট ও টিভি কেবল সেবা 3 ঘন্টা করে বন্ধ রাখার ঘোষণা দেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAV এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতারা। পরে ইন্টারনেট ব্যবসায়ী ও কেবল অপারেটরদের চাপের মুখে রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠকে বসেন সংগঠন দুটির নেতারা। বৈঠকে নিজ খরচ ও তত্ত্বাবধানে মাটির নিচ দিয়ে তার নিতে সম্মত হন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। আমাদের এই প্রাণের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে পরিণত করতে চাই এবং আমরা যৌথভাবে কাজ করলে সেটা সম্ভব। সেই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ বিনা খরচে তাদেরকে সেই সুযোগটা করে দিবে। এ সময় কেবল অপসারণ করার বেঁধে দেওয়ার সময়ে সুষ্ঠুভাবে কাজটি সম্পন্ন করার চ্যালেঞ্জের কথা জানান ISPAV-র সভাপতি। আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে গিয়ে দেশের জনগণকে সুন্দর একটা শহর এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিসটা এনশিওর করা। ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচ দিয়ে সংযোগের কাজটি সোমবার ধানমন্ডি থেকে শুরু করার পরিকল্পনার কথা জানান কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা প্রথমে যেটা করব যে নিচে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করব, বিকল্প ডাইভার্টারটা আগে তৈরি করার পরে আমরা যেন গ্রাহকদের কোনো ভোগান্তি বা সমস্যার সম্মুখীন না হয়। বৈঠক শেষে নগর ভবনের সামনে জড়ো হওয়া কেবল ও ইন্টারনেট সেবাদাতাদের আশ্বস্ত করেন DSCC মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দর্শক, দেখছিলাম তালুকদার বিপ্লবের প্রতিবেদনটি। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় কোনো আয়োজন এড়িয়ে এবছর প্রয়াত সিনিয়র সাংবাদিকদের স্মরণ করল জাতীয় প্রেস ক্লাব। রোববার প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত 18 সিনিয়র সাংবাদিকের স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। প্রতি বছরই বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও করোনার কারণে এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। করোনা ও নানা কারণে মারা যাওয়া 18 সিনিয়র সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতেই জাতীয় প্রেস ক্লাব আয়োজন করে এই শোক সভার। প্রচন্ডভাবে ভালোবাসতেন প্রেস ক্লাবকে, আপনাদেরকে কোনো আত্মীয় স্বজনকেও উনি এত ভালোবাসেন না। এ সময় দেশের সাংবাদিকতা জগতে তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন সিনিয়র সাংবাদিকরা। অনেক সিনিয়র সদস্য ছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। তারা অনুকরণীয়, অনুসরণীয়। করোনার কারণে মারা যাওয়াদের জানাজা জাতীয় প্রেস ক্লাবের মাটিতে করা সম্ভব হয়নি, এ নিয়ে আক্ষেপ জানান সবাই। প্রতিশ্রুতি দেন প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানোর। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং একটি কথাই শুধু বলবো, তারা আমাদের মাঝে নেই, কিন্তু আপনারা পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবকে মনে করবেন আপনাদের এই প্রেস ক্লাব। এই ক্লাব যেমন তাদের সেকেন্ড হোম, আমরাও তাদের একই পরিবারের সদস্য মনে করি। আমরা আপনাদের পাশে আছি, যে কোনো আপদে বিপদে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। করোনার পরিবর্তিত পরিস্থিতিতে এবারে জাতীয় প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকছে না বড় কোনো আয়োজন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে দুর্গাপূজা অন্যবারের চেয়ে আলাদা। শরতে নয়, পূজা হচ্ছে হেমন্তে। মহালয়ার 6 দিন পরে 35 দিন পরে হচ্ছে দুর্গোৎসব। এমন সব বাস্তবতার সাথে করোনা মহামারী এনেছে নানা বিধি নিষেধ। তারপরও চলছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি। শুরু হয়েছে নবরাত্রির পূজাও। আসাদুজ্জামান কাননের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রতিপদ থেকে নবমী 9 রাত্রি ধরে দেবী দুর্গার 9টি শক্তির পূজা। এই পূজাকে নবরাত্রি বলা হয়। দেবীর 9 শক্তি নবদুর্গা নামে পরিচিত। নবরাত্রির প্রথম রাতে ঘট স্থাপন করে শৈলপুত্রী বা পর্বত কন্যা রূপে দেবীর পূজা শুরু হয়। নবমী তিথিতে পদ্মে অধিষ্ঠিত সিদ্ধিদাত্রী রূপে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে শেষ হয় নবরাত্রি পূজা। প্রদীপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মায়ের দর্পণ বিসর্জনের মাধ্যমে মায়ের পূজা সম্পূর্ণ হয়। তবে করোনা মহামারীর কারণে অন্যবারের মতো নয় এবারের দুর্গোৎসব। বিধিনিষেধ মেনে চলবে পূজার আনন্দ আয়োজন। আনন্দটা যদি
নিজের পরিবারের মধ্যে থেকেও করি, সেটাও কিন্তু কম কিছু না। যদি ভিড় কম থাকে বা আশেপাশে সেভাবে বুঝে আর কি বের হব। যতটুকু সাবধানতা অবলম্বন করে উদযাপন করা যায় সেভাবেই করতে হবে। এরকম মাস্ক পরে তো আমরা কোনোদিন আসি নাই। বাইরে বেশি যাওয়া যাবে না করোনাকালে, তাই অনেকের উৎসব পরিকল্পনায় ঘরোয়া আয়োজনই প্রাধান্য পাচ্ছে। পুজোতে একসাথে হলে আমরা সাধারণত সবাই মিলে মা দুর্গার গান করে থাকি বিভিন্ন ধরনের। কোন গানটা বেশি গাওয়া হয়? জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী পুদল বারিণী জাগো মা। মহাষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে। সপ্তমীতে মণ্ডপে হবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা। রং তুলির আঁচড়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন দেবীর মোহনীয় রূপ। গত বছর আমি 12টা প্রতিমার কাজ করেছি, আর এবছর আমি 6টা প্রতিমার কাজ করতেছি। বিশ্ব করোনা পরিস্থিতির জন্য আমাদের কাজ কমে গেছে। এবছর দেবী দোলায় চড়ে আসবেন আর ফিরবেন হাতিতে চড়ে। এবারের আশ্বিন মল মাস হওয়ায় পূজা হচ্ছে কার্তিকে, তাই শারদীয় নয়, এবারের দুর্গোৎসব হৈমন্তিক। একই কারণে এবার মহালয়ার 35 দিন পর শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। আর শোভাযাত্রা ছাড়াই এবার হবে দেবীর বিসর্জন। সকল বিধিনিষেধ মেনে দেবীর চরণে ফুল দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান হিন্দু ধর্মাবলম্বীরা। দেবীর কাছে এবার তাদের একটাই প্রত্যাশা, পৃথিবী হোক করোনামুক্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক স্তর থেকেই শিশুদেরকে কম্পিউটারের ভাষা, প্রোগ্রামিং ও কোডিং শিক্ষা দিতে হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন প্রতিটি শিশুর জীবন যেন অর্থবহ হয় তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। জানান সারা দেশে আরও 5,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। শনিবার গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান ও সহকারী সচিব শহীদুল ইসলাম পাটোয়ারি। অতিথিদের কারখানা ঘুরিয়ে দেখান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক SM মাহবুবুল আলম। সচিব জিয়াউল হাসান ইনভার্না নামে ওয়ালটনের নতুন মডেলের এসির উদ্বোধন করেন। যমুনা ব্যাংক লিমিটেডের বান্টি বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। রূপগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ভুলতা শাখার অধীনে বান্টি বাজার উপশাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা। আর উপস্থিত ছিলেন 2500 উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন সহ অনেকে। এবারে খেলার সংবাদ। ইরানি ফুটবলার খালেদ সাফির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস। আসন্ন ফুটবল মৌসুম ও AFC কাপের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ফুটবলার। এদিকে বার্কোসের স্থলাভিষিক্ত নতুন ফুটবলারের খোঁজে কিংস। ইতিমধ্যেই ব্রাজিল, প্যারাগুয়ের উঁচু মানের ফুটবলারদের জীবন বৃত্তান্ত এখন বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের হাতে। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ইরানের টপ ডিভিশনে তার খেলার অভিজ্ঞতাটা দীর্ঘ। ডিফেন্ডার খালেদ শফির ক্লাব ফুটবলের ক্যারিয়ার শুরু 2009 থেকে। দীর্ঘ সময় ইরানের বিভিন্ন ক্লাবে নিজেকে প্রমাণ করে এবার তিনি কিংসের ডেরায়। অতীতে ইরানি ফুটবলারদের বাংলাদেশের মাঠে আধিপত্যের খবর তার অজানা নয়। এখানে আসার আগে 80-র দশকে ঢাকার মাঠে খেলে যাওয়া অগ্রজ ভিজেন তাহিরির কাছ থেকে জেনে এসেছেন বাংলাদেশ সম্পর্কে। এখানে আসার আগে ভিজেন তাহিরির কাছ থেকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে শুনেছি। এখানে অনেক ভালো ফুটবল হয়। আমি বসুন্ধরা কিংসে এসেছি দলটাকে কিছু দিতে। তারা উঁচু মানের ক্লাব, সে ক্লাবের ফুটবলার হতে পারাটা আমার জন্য গর্বের।
এদিকে খালেদ শফিকে দলে ভিড়িয়ে এশিয়ান কোটা পূরণে কিছুটা স্বস্তিতে কিংস, তবে দুশ্চিন্তা বার্কোসের না থাকাটা। ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছেড়ে দিয়েছে এই আর্জেন্টাইনকে। বার্কোসের ঘটনা আমাদের হঠাৎ করেই ঘটে গেল, তো আমরা অনেকগুলো সিভি সংগ্রহ করেছি, বেশ উঁচু মানের কিছু প্লেয়ার, আর্জেন্টিনা ব্রাজিলের প্রাক্তন জাতীয় দলের প্লেয়ার প্লাস প্যারাগুয়ের কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। দেখা যাক শেষ পর্যন্ত কোনটা হয়। নভেম্বরের শুরুতেই আবারও ক্যাম্প শুরু করবে কিংস। এর আগেই সব বিদেশি রিক্রুট করার আশাবাদ ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল রাত 10টার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।